প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সকল শিক্ষকমণ্ডলীকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আমার শিক্ষার্থীবৃন্দরা ভালো আছো এবং নিয়মিত আমার অনলাইন ক্লাসগুলো অনুসরণ করতেছো। আজ আমি আবার বিবিএ পাস প্রথম বর্ষে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অধ্যায়টা নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে এই অধ্যায় থেকে অনেকগুলো অঙ্ক করে দেওয়া হয়েছে। তোমরা যদি আমার ক্লাসগুলো বারবার ফলো করো তাহলে আশা করি ইনশাল্লাহ এই ক্লাসগুলো থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। আজকে আমরা এই অধ্যায়ের আরও একটু অঙ্ক করব। তো আমার কথাটা ছিল এরকম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা প্রতিবার অনুসরণ করবো, অর্থাৎ বারবার অনুসরণ করবো, সপ্তাহে নিম্নে 2 বা 3 বার করে একটা করে করব। তাহলে দেখা যাবে যে এটা চর্চাটা থাকবে এবং সেই ক্ষেত্রে এই অধ্যায়টা অনেক সহজ হয়ে যাবে। তো আজকে ফিনান্সিয়াল স্টেটমেন্টে আরও একটা অঙ্ক করব। তো বরাবরের মতোই ফিনান্সিয়াল স্টেটমেন্টের একটা অঙ্ক আমি বোর্ডে লিখবো, দেন সেই অঙ্কটা আমি সমাধান করব। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আসো অঙ্কটা লিখি। দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্স। তো আজকে তারিখ হলো 17/10/2020 এবং আমরা করতেছি হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ট্রায়াল ব্যালেন্স রিলেটেড টু ফার্নিচার trading house as at 31st December 2015। অ্যাকাউন্টস টাইটেল টাকা, অ্যাকাউন্টস টাইটেলস। তো প্রথমে আমি লিখি সেলস 18 লক্ষ টাকা। তো সেলস রিটার্ন থেকে তার বিপরীত দিকে সেলস রিটার্ন 50,000 টাকা। দেন পারচেজ 9,50,000। দেন আছে ক্যারিজ ইন 40,000। দেন আছে স্টক 1/1/2015 অর্থাৎ বিগিনিং যেটাকে আমরা বলি, এটা আছে হলো 1 লক্ষ। দেন আছে হলো ওয়েজেস, এটা টাকার পরিমাণ 2 লক্ষ। দেন আছে অ্যাডমিন এক্সপেন্স, যেটাকে আমরা বলি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সংক্ষেপে লেখা হলো অ্যাডমিন এক্সপেন্স 2,50,000। দেন আছে ইন্স্যুরেন্স 30,000 টাকা। দেন আছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 1 লক্ষ টাকা। অপর পাশে আছে পারচেজ রিটার্ন
এটা টাকার পরিমাণ 25,000 টাকা, 25,000। দেন পরবর্তী পর্যায়ে আছে ড্রয়িংস। ড্রয়িংস মানে আমরা জানি এটা মানে হলো উত্তোলন, এটাও টাকার পরিমাণ 1 লক্ষ টাকা। দেন আছে হলো প্রিমিসেস অর্থাৎ যন্ত্রাংশ, এটা হলো 12 লক্ষ। দেন পরবর্তী পর্যায়ে আছে ইকুইপমেন্ট। টাকার পরিমাণ 2 লক্ষ টাকা। তারপর আছে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল টাকার পরিমাণ 1,50,000 টাকা। দেন অপর পাশে আছে অ্যাকাউন্টস পেয়েবল। টাকার পরিমাণ এটা 1 লাখ। দেন আছে হলো ক্যাশ 70,000। দেন আছে allowance for doubtful account, doubtful debt বলতে পারি আমরা, এটা টাকার পরিমাণ 15,000। টোটাল টাকার পরিমাণ 34,40,000। 34,40,000। তো আমরা জানি এরপরে আরো কিছু অ্যাডিশনাল অ্যাডজাস্টমেন্ট থাকে। এখন আমরা অ্যাডজাস্টমেন্টগুলো লিখব। প্রথমে আমাদের অ্যাডজাস্টমেন্ট আছে টাকা 10,000 of the wages related to the next accounting period. Then second number আছে টাকা 20,000 accrued for admin expense. থার্ড নম্বর সমন্বয় আছে equipment depreciated at the rate 20%. Then number 4 আছে ending stock is টাকা 80,000. Then number 5 and the last one, trade and allowance (10% on accounts receivable. Then পরবর্তী পর্যায়ে আমাদের করতে হবে ইনকাম স্টেটমেন্ট এন্ড করতে হবে হলো অনার্স ইকুইটি স্টেটমেন্ট এন্ড আমাদের করতে হবে হলো ব্যালেন্স শিট। তো প্রথমে আমরা শুরু করি ইনকাম স্টেটমেন্ট। আমরা শুরু করব, অঙ্কটার নাম হলো ফার্নিচার ট্রেডিং হাউস। দেন আমরা লিখবো হলো ইনকাম স্টেটমেন্ট for the year ended
31st December 2015। তো বরাবর মতো আমরা প্রথমে শুরু করব সেলস দিয়ে। এখানে আমরা লিখি পার্টিকুলার্স, টাকা। তো বরাবর মতো আমরা শুরু করবো হলো সেলস দিয়ে। সেলসের টাকার পরিমাণ ছিল হলো 18 লক্ষ, এবং সেলস থেকে আমরা বাদ দিব হলো সেলস রিটার্ন। সেলস রিটার্নের পরিমাণ ছিল হলো 50,000। তো এই টাকার পরিমাণ বাদ দেওয়ার পরে আমাদের থাকে হলো 17,50,000। এটাকে আমরা বলি হলো নিট সেলস। দেন আমরা লিখি লেস কস্ট অফ গুডস সোল্ড। প্রথমে আমরা লিখি হলো ওপেনিং ইনভেন্টরি বা ওপেনিং স্টক। ওপেনিং স্টকের পরিমাণ আমাদের আছে হলো 1 লক্ষ। দেন নিয়ম অনুসারে আমরা লিখি হলো পারচেজ। পারচেজের পরিমাণ আমাদের দেওয়া আছে হলো 9,50,000। দেন পারচেজ থেকে আমাদের বাদ যাবে হলো পারচেজ রিটার্ন, এবং এটা উল্টো সাইডে থাকে অর্থাৎ এই সাইডে থাকে পারচেজ রিটার্ন 25,000। বাদ দেওয়ার পর টাকার পরিমাণ যেটা আসে সেটা হলো 9,25,000। দেন অঙ্কের মধ্যে ক্রয় পরিবহন আছে, যেটাকে আমরা বলি হলো ক্যারিজ ইন। ক্যারিজ ইন আছে হলো 40,000, সেটাও আমরা যোগ দিব। তাহলে যোগ দিলে হয় হলো 9,65,000। দেন এর সাথে যোগ দিতে হবে দেন ওয়েজেস। এখন অঙ্কের মধ্যে ওয়েজেস ছিল হলো 2 লক্ষ টাকা, তার সাথে আমাদের ওয়েজেস 10,000 টাকা নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ড ছিল, তার মানে হলো অ্যাডভান্স ছিল। তো 2 লক্ষ টাকা থেকে আমরা ওয়েজেসের পরিমাণ 10,000 টাকা লেস করে দিই এখানে, যেটাকে আমরা অ্যাডভান্স বা প্রিপেইড বলি। তাহলে আসে হলো 1,90,000। এটা সবগুলো যোগ করার পরে টাকার পরিমাণ আসে 11,55,000। উপরে টাকার সাথে যোগ করলে আসবে হলো 12,55,000। দেন এখান থেকে আমরা বাদ দিব হলো এন্ডিং স্টক। এন্ডিং স্টক, তো এন্ডিং স্টক আমাদের সমন্বয়ে থাকে স্টকের পরিমাণ। এন্ডিং স্টক দেওয়া আছে হলো 80,000, সেটা আমরা লেস করব। তো এন্ডিং স্টক লেস করার পর টাকার পরিমাণ আসে হলো 11,75,000। উপরে নিট সেলস থেকে এই টাকার পরিমাণ বাদ দিলে থাকে হলো 5,75,000। এই যে টাকাটা থাকে এটাকে আমরা বলি হলো গ্রস প্রফিট। তো গ্রস প্রফিট নির্ণয় করার পরে দেন আমাদের নির্ণয় করতে হয় হলো নিট ইনকাম। এখন ইনকাম করতে গেলে আমাদের আবার অবশ্যই অপারেটিং এক্সপেন্সগুলো বাদ দিতে হবে। এখন আমরা অপারেটিং এক্সপেন্সগুলো আমরা বাদ দিই। তো জায়গা হবে নাকি, তাই আমি এটা মুছে নিয়ে পরবর্তী পর্যায়ে আমরা শুরু করতেছি। সত্যি নেই। তো প্রথমে আমরা যে গ্রস প্রফিটটা বের করছি সেই গ্রস প্রফিটটা আমরা লিখে নিই। গ্রস প্রফিটের পরিমাণ আমরা পেলাম হলো 5,75,000। তো গ্রস প্রফিট থেকে আমরা বাদ দেব হলো লেস অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সের মধ্যে প্রথমে আমাদের দেওয়া ছিল হলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, এটা টাকার পরিমাণ দেওয়া ছিল হলো 1 লক্ষ। তারপরে আমাদের দেওয়া আছে হলো ব্যাড ডেট এক্সপেন্স। ব্যাড ডেট এক্সপেন্স
এখন ব্যাড ডেট এক্সপেন্সের পরিমাণ আমাদের দেওয়া ছিল কত? ব্যাড ডেট এক্সপেন্সের পরিমাণ এখানে আমাদের একটা সমন্বয় আছে, ক্রিয়েট অ্যান অ্যালাউন্স 10% অন অ্যাকাউন্ট রিসিভেবল। এখন অঙ্কের মধ্যে অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া আছে হলো 1,50,000। তো এটার উপর 10% করলে আমাদের ব্যাড ডেট এক্সপেন্স আসে হলো 15,000। দেন আমাদের পুরাতন ব্যাড ডেট এক্সপেন্স আছে হলো ওল্ড ব্যাড ডেট এক্সপেন্স আছে হলো 15,000। দেন এটা বিয়োগ করার পরিমাণ, টাকার পরিমাণ আসে হলো 0। দেন পরবর্তী পর্যায়ে আমাদের আছে হলো অ্যাডমিন এক্সপেন্স। অ্যাডমিন এক্সপেন্সের পরিমাণ আছে হলো 2,50,000 এবং এই অ্যাডমিন এক্সপেন্সের সাথে আমাদের অ্যাক্রুড আছে। অ্যাক্রুড মানে আমরা যেটা বুঝি হলো বকেয়া বুঝি, আর আমরা জানি বকেয়া আমাদের যোগ করতে হবে। দেন আমরা বকেয়াকে আমরা বলি হলো অ্যাক্রুড, অ্যাক্রুডটা আমাদের যোগ করতে হবে। অ্যাক্রুড আছে হলো 20,000, যোগ করার পরে আছে হলো 2,70,000। দেন পরবর্তী পর্যায়ে আমাদের আরো আছে হলো ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্সের পরিমাণ আছে হলো 30,000। পরবর্তী পর্যায়ে আমাদের আছে হলো বের করতে হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এখন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বলতে হচ্ছে ইকুইপমেন্টের উপরে 20%। তো ইকুইপমেন্ট ছিল হলো 2 লক্ষ, এটা উপর 20% ধরলে আমাদের আসবে হলো 40,000 টাকা। দেন এই সবগুলো টাকার পরিমাণ যোগ করলে আমাদের টোটাল টাকার পরিমাণ আসে হলো 4,40,000। তো উপরের টাকা থেকে এই টাকাটা লেস করার পরে যে টাকাটা আসে সেটাকে আমরা বলি হলো 1,35,000 এবং এটাই হলো আমাদের নেট ইনকাম। তো আমরা শিখে পেলাম কিভাবে আমাদের নেট ইনকাম করতে হয়। আমরা প্রথমে গ্রস প্রফিট বের করেছি এবং এই গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স লেস করার পরে দেন আমরা নেট ইনকাম পেয়েছি। এখন আমরা এই গ্রস প্রফিট সম্পর্কে আগেও আলোচনা করেছি। গ্রস প্রফিটটা আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে অবশ্যই আমাদের নেট সেলস করতে হবে। নেট সেলস কীভাবে করি? সেলসের সাথে যাবতীয় জিনিসগুলো যোগ বিয়োগ করার পরে, অর্থাৎ সেলসের সাথে যদি কোনো অমিটেড অথবা আনরেকর্ডেড থাকে সেটা যোগ করতে হয় এবং সেলসের সাথে যদি কোনোটা রিটার্ন থাকে সেটা আমরা বিয়োগ করি। এগুলো যোগ বিয়োগ করে নেট সেলস বের হয়। দেন আমাদের কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় লিখে সেটা আমরা বাদ দিয়ে নিয়ম অনুসারে প্রথমে আমরা ওপেনিং স্টক বা ওপেনিং মার্চেন্ডেজ ইনভেন্টরি লিখতে পারি। দেন আমরা পারচেজ লিখি, পারচেজ থেকে নেক্সট পারচেজ বের করি। সেমভাবে পারচেজের সাথে যাগুলো যোগ হয় অর্থাৎ আনরেকর্ডেড হলে পারচেজ সেটা যোগ হবে। দেন পারচেজ রিটার্ন হলে বিয়োগ হবে, পারচেজ ডিসকাউন্ট থাকলে সেটাও বিয়োগ হবে। দেন পরবর্তী পর্যায়ে যদি কোনো প্রত্যক্ষ খরচগুলো থাকে প্রত্যক্ষ খরচগুলো আমাদের বসাইতে হয়। প্রত্যক্ষ খরচগুলো আমরা জানি কী কী হয়। একটা পণ্য উৎপাদনের সাথে সরাসরি যে ব্যয়গুলো হয় সেগুলোকে আমরা প্রত্যক্ষ খরচ বলি। সেই প্রত্যক্ষ খরচগুলো যোগ করার পরে সবগুলো যোগ করার পরে সেখান থেকে এন্ডিং স্টকটা বাদ দেওয়ার পরে যেটা বের হয় সেটা হলো আমাদের কস্ট অফ গুডস সোল্ড। নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমাদের বের হয় গ্রস প্রফিট। দেন গ্রস প্রফিট থেকে আমরা পরবর্তী পর্যায়ে অপারেটিং এক্সপেন্সগুলো বাদ দিচ্ছি। অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়ার পরে যেটা বেরোচ্ছে নেট ইনকাম। এই অঙ্কের মধ্যে নন অপারেটিং এক্সপেন্স বা নন অপারেটিং ইনকাম নেই, সো ওগুলো আমরা আর বসাইলাম না। দেন পরবর্তী পর্যায়ে আমরা করবো হলো ইনকাম স্টেটমেন্ট করা হলো, আমরা করবো হলো অনার্স ইকুইটি স্টেটমেন্ট অ্যান্ড করবো হলো ব্যালেন্স শিট। তো এখানে অনার্স ইকুইটি স্টেটমেন্ট অতটা বড় হবে না, ড্রয়িংস আছে যদিও। তো আমি চাচ্ছি যে একবারে ব্যালেন্স শিটে করবো, ব্যালেন্স শিটের মধ্যেও আমরা অনার্স ইকুইটি স্টেটমেন্টটা দেখাই দিতে পারি। তো চলো আমরা শুরু করি হলো অনার্স ইকুইটি স্টেটমেন্ট বাদ দিয়ে একবার ডিরেক্টলি আমরা ব্যালেন্স শিট করে দিই। তো সেমভাবে আমরা ছকটা কাটব। এখানে আমি শুধু লিখে দিই ব্যালেন্স শিট। তো আমরা এইভাবে শুরু করে ফেলবো ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিট শুরু করতে গেলে আমরা জানি কি করতে হয়। প্রথমে আমরা লিখি হলো অ্যাসেটগুলো লিখি,
অ্যাসেট মানে আমরা তো অবশ্যই শিখে ফেলছি, অ্যাসেটস মানে হলো সম্পদ সমূহ। তো অ্যাসেটের মধ্যে প্রথমে আমরা যেটা লিখি সেটা হলো চলতি সম্পদ অর্থাৎ কারেন্ট অ্যাসেট। এখন দেখতে হবে অঙ্কের মধ্যে কারেন্ট অ্যাসেটগুলোর মধ্যে কী কী আছে। তো খেয়াল করি কারেন্ট অ্যাসেটের মধ্যে প্রথমে আমরা খেয়াল করবো ক্যাশ আছে কিনা। তো ক্যাশ প্রথমেই আমাদের আছে, তো আমরা লিখে ফেললাম কারেন্ট অ্যাসেটের মধ্যে ক্যাশ। ক্যাশের টাকার পরিমাণ দেওয়া আছে হলো 70,000। দেন পরবর্তী পর্যায়ে আমাদের লিখতে হবে হলো কারেন্ট অ্যাসেটের মধ্যে আছে হলো অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল টাকার পরিমাণ আছে হলো 1,50,000 এবং এই অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে আমাদের একটা ব্যাড ডেট এক্সপেন্স বের হয়েছিল। তো ওই ব্যাড ডেট এক্সপেন্সটা আমাদের এখান থেকে লেস করতে হবে, সেটা ছিল হলো 15,000। দেন লেস করার পরে আমাদের টাকার পরিমাণ থাকবে হলো 1,35,000। দেন পরবর্তী পর্যায়ে আমাদের আর কোনো কারেন্ট অ্যাসেট দেখতে হবে। তো সমন্বয় আমাদের ছিল হলো এন্ডিং স্টক। তো আমরা সেটা লিখে ফেললাম এন্ডিং স্টক। এন্ডিং স্টকের পরিমাণ ছিল হলো 80,000। পরবর্তী পর্যায়ে আমাদের খেয়াল করতে হবে আর কোনো প্রিপেড এক্সপেন্স আছে কিনা। তো ওয়েজেস আমাদের ছিল 1 নম্বর সমন্বয়, যে নেক্সট পিরিয়ড ছিল তার মানে সেটা হলো প্রিপেড বা আমরা বলতে পারি অ্যাডভান্স। তো প্রিপেড ওয়েজেসের পরিমাণ আছে হলো 10,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে আর কোনো কারেন্ট অ্যাসেট আমাদের অঙ্কের মধ্যে নেই। এখন এই কারেন্ট অ্যাসেটগুলো সব যোগ করার পরে টাকার পরিমাণটা আমাদের লিখতে হবে। তো কারেন্ট সবগুলো যোগ করলে টাকার পরিমাণ আসলে 2,95,000 টাকা। পরবর্তী পর্যায়ে আমাদের যে সেটা লিখতে হয় প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। তা আমরা লিখে ফেলি প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। তো এটার মধ্যে দেখতে হবে কোনো আমাদের স্থির সম্পদগুলো বা ফিক্সড অ্যাসেটগুলো আছে কিনা। তার সাথে আমরা লিখে ফেলি তো অঙ্কে প্রিমিসেস আছে। প্রিমিসের টাকার পরিমাণ ছিল হলো 12 লক্ষ। তো আমরা লিখলাম 12 লাখ। দেন পরবর্তী পর্যায়ে আমাদের আছে হলো অঙ্কের মধ্যে ইকুইপমেন্ট। তো ইকুইপমেন্টের সাথে আমাদের একটা ডেপ্রিসিয়েশন ছিল, তো অবশ্যই সেটা আমাদের এখান থেকে লেস করতে হবে। ইকুইপমেন্ট ছিল হলো 2 লক্ষ অ্যান্ড এখান থেকে আমাদের লেস করতে হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বের করা হয়েছিল হলো 40,000, লেস করলে থাকে হলো 1,60,000। এখন এই দুটো টাকার পরিমাণ যোগ করলে টাকার পরিমাণ আসে হলো 13,60,000। দেন উপরে টাকার সাথে এই টাকাটা যোগ করলে টোটাল টাকার পরিমাণ আসে হলো 16,55,000। এটাকে আমরা বলতে পারি টোটাল অ্যাসেট। তো আমরা কিভাবে অ্যাসেট নির্ণয় করব? তো অ্যাসেট সাইড নির্ণয় করার একটা নিয়ম আছে। তা আমি এর আগে আলোচনা করেছিলাম যে আমরা যে ব্যালেন্স শিটটা করবো এটাকে বলা হয় ক্লাসিফিকেশন ব্যালেন্স শিট, যেটাকে বলা হয় শ্রেণী বিন্যাসকৃত ব্যালেন্স শিট। এখন শ্রেণী বিন্যাসকৃত কেন? অর্থাৎ কোনটা কী ধরনের সম্পদ সেগুলো আমাদের প্রতিটা ব্যাখ্যা করে প্রতিটাকে আলাদা আলাদা ভাগে লিখে আমাদের লিখতে হবে। তো এটা কয়েকটা ভাগ আছে। এটা ভাগগুলোর মধ্যে আছে প্রথমে কারেন্ট অ্যাসেট, তারপরে আছে হলো ইনভেস্টমেন্ট। তো অঙ্কের মধ্যে ইনভেস্টমেন্ট না, এটা সেটা আমরা লিখলাম না। তারপরে আছে হলো প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। তো আমরা কারেন্ট অ্যাসেটের মধ্যে যে কারেন্ট অ্যাসেটগুলো আছে সেগুলো বসাই দিলাম। দেখা গেছিল অ্যাকাউন্ট রিসিভের সাথে একটা সমন্বয় ছিল যে ক্রিয়েট করতে হবে অ্যালাউন্স 10% অ্যাকাউন্ট রিসিভ। তো সেটা আমাদের দুইটা জায়গায় যাবে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে আমাদের সমন্বয়গুলো অবশ্যই দুইটা সাইডে যায়, অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট দুইটা সাইডে আসে। দেন আমরা ক্যাশ বসে অ্যাকাউন্ট রিসিভ ব্যালেন্স বাদ দিছি এবং এন্ডিং স্টকটা আমাদের একটা কারেন্ট বেসে সেটা বসানো হয়েছে। এবং যদি কোনো ধরনের অগ্রিম সম্পদ হয়, অগ্রিম ব্যয়গুলো আমাদের সম্পদ হিসেবে ধরতে হবে, বাকি আয়গুলো সম্পদ হিসেবে ধরতে হবে। তো অগ্রিম ব্যয়টা আবার সম্পদ হিসেবে ধরলাম, তাহলে কারেন্ট অ্যাসেট টোটাল আসে 2,95,000। দেন প্রপার্টি প্ল্যান্ট ছিল প্রিমিসেস ছিল 12 লক্ষ এবং ইকুইপমেন্টের সাথে একটা ডেপ্রিসিয়েশন ছিল, সেটা আমরা এখান থেকে লেস করে এই দুটো টাকা যোগ করে আমরা টোটাল অ্যাসেটের পরিমাণ পাচ্ছি হলো 16,55,000। তো পরবর্তী পর্যায়ে আমরা করব হলো এটার আরেকটা যে সাইড আছে যেটা আমরা বলি হলো লাইবিলিটি অ্যান্ড অনার্স ইকুইটি সাইড, সেটা আমাদের করতে হবে। যদি আমরা অনার্স ইকুইটিটা আলাদাভাবে করি নাই, তো এইখানে আমাদের সেটা একবারে আমরা করব। তো আমরা এখানে লিখি লাইবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটি। তো প্রথমে আমাদের লিখতে হবে সেম নিয়ম অনুসারে আমরা লিখব হলো কারেন্ট লাইবিলিটিস।
কারেন্ট লাইব্রেরিজ আমাদের দেখতে হবে কি কি আছে কারেন্ট লাইব্রেরিজ। প্রথমে আমাদের দেখতে হবে অ্যাকাউন্টস টেবিল। অ্যাকাউন্টস টেবিলের পরিমাণ দেওয়া আছে হলো 15,000। দেন পরবর্তী পর্যায়ে আমাদের দেখতে হবে আর কি কারেন্ট, যদি কোনো ব্যয় বকেয়া থাকে সেটাও আমাদের কারেন্ট লাইব্রেরি হিসেবে ধরি। তো আমাদের অ্যাডমিন এক্সপেন্স ছিল, বকেয়া ছিল, অ্যাক্রুড ছিল, তাহলে আমরা বলতে পারি অ্যাডমিন এক্সপেন্স টেবিল। সেটা অ্যাক্রুডের পরিমাণ ছিল হলো 20,000। তো এই দুটো টাকার পরিমাণ যোগ করলে টাকার পরিমাণ টোটাল আসে হলো অ্যাকাউন্টস পেয়েবল ছিল হলো 1 লক্ষ টাকা। দেন এই দুটো টাকার পরিমাণ যোগ করলে আসে হলো 1,20,000। পরবর্তী পর্যায়ে আমরা বলছিলাম যে অনার সিকিউরিটিটা আমাদের করতে হবে। অনার সিকিউরিটির মধ্যে প্রথমে আমরা লিখব হলো ক্যাপিটাল। ক্যাপিটালটা বাদ করে গেছিল, সরি, ক্যাপিটাল আছে 15 লক্ষ। তো আমরা প্রথমে লিখব হলো ক্যাপিটাল 15 লাখ। ক্যাপিটাল থেকে আমরা যদি ড্রয়িং থেকে সেটা বাদ দিব এবং নিট ইনকাম থাকলে আমরা যোগ করব। তো নিট ইনকামের পরিমাণ ছিল হলো 1,35,000। এটার পরে যোগ করলে আসে হলো 16,35,000। দেন এখান থেকে আমরা লেস করব হলো ড্রয়িংস। ড্রয়িংসের পরিমাণ আছে হলো 1 লক্ষ। দেন এটা লেস করলে টাকার পরিমাণ আসে হলো 15,35,000। দেন এই দুটো টাকার পরিমাণ যোগ করলে আসে হলো 16,55,000। এটাকে আমরা বলতে পারি টোটাল লাইবিলিটিজ অ্যান্ড অনার সিকিউরিটি। তো দেখা যাচ্ছে আমাদের দুই সাইড মিলে গেল। দুই সাইডের পরিমাণ আসলে হলো 16,50,000 অর্থাৎ 16,85,000। এটা দেখা যাচ্ছে যে আমাদের ব্যালেন্স শিটটা দুই সাইড যখনই মিলে যায় তখনই টাকার পরিমাণ মিলে গেলে আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা সম্পূর্ণ হয়েছে বা পরিপূর্ণ হয়েছে বা মিলে গিয়েছে। তো এখন আমরা কিভাবে ব্যালেন্স শিটে করি, যদি আমরা চিন্তা করি লাইব্রেরিজ এন্ড অনার সিকিউরিটি স্টেটমেন্টে কি কি দিক থাকে। যদি অঙ্কটা তুলনামূলক অনেক সহজ ছিল এবং এখানে লাইব্রেরিজের পরিমাণ কম ছিল, এখানে কয়েকটা ভাগ আছে। প্রথমে লিখতে হয় কারেন্ট লাইব্রেরিজ, তারপর লিখতে হয় লং টার্ম লাইব্রেরিজ। লং টার্ম লাইব্রেরিজ এই অঙ্কের মধ্যে নেই, তো সেটা আমার লিখি নাই। দেন আমাদের লিখতে হয় আরেকটা ভাগ অনার সিকিউরিটি সাইড। তো অনার সিকিউরিটিটা আমি বলেছি যে আলাদাভাবে না করে এখানে আমি করে দিচ্ছি, কারণ এটা খুব কম আছে। ক্যাপিটাল নিট ইনকাম ড্রয়িংস করার পরে যে টাকাটা আসছে সেটা আমাদের দিয়ে দিয়েছে। তো এই সবগুলো টাকার পরিমাণ যোগ করলে টাকার পরিমাণ আসতেছে হলো 16,55,000। তো আমি বারবারই একটা কথা বলে থাকি যে অঙ্কগুলো নিয়মিত চর্চা করলে অবশ্যই অঙ্কটা অনেক সহজবোধ্য হয়ে যায়। এইভাবে প্রতিদিন বা সপ্তাহে কমপক্ষে 3 থেকে 4টা যদি অঙ্ক করা যায়, ব্যালেন্স শিট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে প্রবলেমটা থাকে, যে ভয়টা বা ভীতিটা কাজ করে, সেটা অনেক অংশ কমে যাবে এবং অনায়াসে ইনশাআল্লাহ পরীক্ষার মধ্যে দেওয়া যাবে। এবং যারা এই প্রিন্সিপাল অ্যাকাউন্টিং থেকে ব্যালেন্স শিটটা স্কিপ করে যায় বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে স্কিপ করে যায়, যে পরবর্তী ইয়ারে শিখে নেব, তাদের জন্য বড় সমস্যা হয়। পরবর্তী ইয়ারে কিন্তু এটা আবার থাকে এবং সেটা কিন্তু অবশ্যই করতে হয়, তখন বাদ দেওয়ার কোনো সম্ভাবনা থাকে না বা কোনো সম্ভব থাকে না। পরবর্তী পর্যায়ে এই অঙ্কটা অবশ্যই করতে হয়, বাধ্যতামূলক থাকে না, বাট এটা অবশ্যই দিতে হয়, কারণ অন্যান্য অঙ্কগুলো আরও কঠিন থাকে। তো অবশ্যই আমরা এই ইয়ার থেকে শিখে নেব এবং পরীক্ষা হলে এটা দেওয়ার চেষ্টা করবো। এবং পরীক্ষা হলে এত কঠিন অঙ্ক আসে না, যে অভাবে যে অঙ্কগুলো করালাম, যে টাইপের অঙ্কগুলো করালাম, দেখা যাচ্ছে এগুলোই আসে। এবং খেয়াল করবা প্রতিটা অঙ্ক বোর্ডের অঙ্কগুলোই করানো হয়। তো বোর্ডের অঙ্কগুলোই বারবার প্র্যাকটিস করলে, অর্থাৎ বোর্ডে বলতে বোঝাচ্ছি হলো ন্যাশনাল ইউনিভার্সিটির প্রিভিয়াস যে ইয়ারের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো যদি বারবার প্র্যাকটিস করা যায়, তারপরে পরীক্ষা হলে অবশ্যই কমন করার সম্ভাবনা না থাকলেও
অবশ্যই ওই অঙ্কগুলো টাইপের আসে এবং অনেক ইজিলি দেওয়া যায়। শুধুমাত্র আমি যদি বলি যে স্যার তাহলে কি শুধুমাত্র এই অধ্যায় থেকে আমি করবো, না স্যার এই অধ্যায় না, অন্যান্য যে অধ্যায়গুলো আছে সব অধ্যায়ের অঙ্কগুলো অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তো করতে হবে, পাশাপাশি অন্য অঙ্কগুলোও করতে হবে। প্রিভিয়াস ইয়ারের অঙ্ক একটাও বাদ দেওয়া যাবে না, কারণ ওই অঙ্কগুলোই অনেকটা ওই টাইপের অঙ্কগুলোই পরীক্ষা হলে আসে এবং কমন না পড়লেও হুবহু অ্যাকাউন্টিং অঙ্ক আসলে কমন পড়ার কিছু নাই, নিয়মগুলো জানতে হয়, নিয়মগুলো জানলে ইনশাল্লাহ পরীক্ষা হলে পারা যায়। তো তোমরা অবশ্যই বাসায় ভালো মতো প্র্যাকটিস করবা ইনশাল্লাহ, এবং কোনো সমস্যা হলে সেগুলো আলোচনা করবা বা আমাকে কমেন্টসে লিখে দিবা, তাহলে ইনশাল্লাহ সেটাও নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।